মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে অব্যাহতি, শুভেন্দুর সহকারী হত্যার তদন্তে কমিটি, সিআইডি মাঠে পরিকল্পিত খুনের অভিযোগ। অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি, সাপ্তাহিক ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফ্লোরিডায় শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, তদারকি করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। মরদেহ দেশে ফিরছে শনিবার। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শোচনীয় পরাজয়ের পরও ফলাফল না মানায় মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিল রাজ্যপাল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের সংবিধানের ১৭৪ ধারায় বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। একই সঙ্গে নতুন সরকার গঠনে বিজেপিকে আহ্বান জানান তিনি। এদিকে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। শেষ চালেও হলো না রক্ষা। অবশেষে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানান মমতা। ভোটে কারচুপির অভিযোগ তুলে নবান্ন থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দেন। বলেন মুখ্যমন্ত্রীর ক্ষমতাও হস্তান্তর করবেন না তিনি। এর পরপরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। মমতাকে বরখাস্তের দাবি জানায় বিজেপি। এর পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেয় রাজ্যপাল। ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার খ উপধারার অধীনে বিধানসভা ভেঙে দেন তিনি। নতুন সরকার গঠনে বিজেপিকে আহ্বান জানান RN রবি। এদিকে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। পুরো রাজ্য জুড়েই বিরাজ করছে থমথমে অবস্থা। বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই রাজ্য জুড়ে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এর মধ্যে নানা অভিযোগে আটক করা হয় প্রায় ৫০০ জনকে। আফরিন মৌ, নিউজ 24। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। বিজেপির অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি, যেখানে পুলিশের পাশাপাশি কাজ করবে সিআইডিও। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যম গ্রামের দোহারি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। বুকে 3টি গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিজের ব্যক্তিগত সহকারীকে হামলার এ ঘটনাকে রীতিমতো ছক কষে ঠান্ডা মাথার হত্যা বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ তার। তবে পুলিশি তদন্তের উপর ভরসা রেখে দলের নেতাকর্মীদের আইন হাতে তুলে না নিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই বিজেপি নেতা। এদিকে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য পুলিশ। কমিটিতে রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডি কর্তারাও রয়েছেন। এই ইস্যুতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। লক্ষ্য, জড়িতরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার দল তৃণমূল কংগ্রেস। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এদিকে এখনো পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো তাকে বরখাস্ত করা হোক এমন চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাশাপাশি ভোট ডাকাতির অভিযোগে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তৃণমূল নেত্রী। শনিবার অনুষ্ঠেয় নতুন রাজ্য সরকারের শপথ নিয়ে ব্যস্ত বিজেপি। শুক্রবার বিকেলে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন নয়া মুখ্যমন্ত্রীর নাম। আসমাতুলি, নিউজ 24। ভারতে থাকা অবৈধ অভিবাসীদের আইন ও দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের কাছে ২,৮৬২ জনের বেশি ব্যক্তির জাতীয়তা যাচাই ঝুলে আছে। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও দিল্লির অবস্থান জানান জয়সওয়াল।
বলেন এই ইস্যুতে সমাধান হবে দ্বিপাক্ষিক কূটনীতি ও সমঝোতার মাধ্যমে। তবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ ইস্যুতে ভারত আগের অবস্থানেই অটল বলে জানান তিনি। Understand is that any foreign national who is illegal in the country ভারতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের দেশের আইন পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা ও প্রক্রিয়া অনুযায়ী প্রত্যাবাসন করা হবে। এ প্রক্রিয়ায় অবৈধ বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে 2860টির বেশি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত মামলা বিচারাধীন। so that repatriation of illegal immigrants can take place in a smooth manner. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা টাম্পায় সম্পন্ন হয়েছে। আজ অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। আগামী 9 মে সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার। পুরো বিষয়টি তদারকি করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এদিকে লিমন ও বৃষ্টিকে 9 মে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের উন্নত নিরাপত্তা নিশ্চিতে কঠিন শাস্তি সহ সংশোধিত হজ বিধিমালা জারি করেছে সৌদি সরকার। অনুমতিপত্র ছাড়া হজ পালনের বিষয়ে সতর্ক করা হয়েছে। সৌদির হজ বিধিমালা মেনে চলার জন্য বাংলাদেশের নাগরিকদের অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। চলছে পবিত্র হজের প্রস্তুতি। হজ মৌসুম উপলক্ষে সতর্ক অবস্থানে দেশটির প্রশাসন। বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ নিয়েছে বিশেষ উদ্যোগ। সৌদিতে বসবাসকারী ও ভিজিট ভিসাধারীদের দাপ্তরিক অনুমতিবিহীন পবিত্র স্থান যেমন মক্কা, মিনা, আরাফাত ময়দান ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে যুবরাজ সালমানের প্রশাসন। সৌদি সরকার জানিয়েছে আইন লঙ্ঘনকারীদের দেশ ত্যাগ সহ 10 বছর পর্যন্ত পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এমনকি বৈধ অনুমতি ছাড়া হজ পালনে এসে আটক ব্যক্তিদের 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া চড়া মাশুল দিতে হবে অনুমোদনহীন পরিবহন, আবাসন সহ অবৈধ প্রতিষ্ঠানকেও। যানবাহন বাজেয়াপ্ত সহ জরিমানা গুনতে হবে 1 লাখ সৌদি রিয়েল। অপরাধ বিবেচনায় শাস্তির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত বিধিনিষেধ সব হজযাত্রী ও সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, যা কার্যকর থাকবে 1 জিলহজ থেকে 14 জিলহজ পর্যন্ত। এছাড়া যে কোনো অনিয়ম ও অভিযোগ জানাতে 911 ও 999 যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিধিনিষেধগুলো তীর্থযাত্রীদের পবিত্র হজ পালনের পথ আরও নিরাপদ ও সুশৃঙ্খল করবে বলে আশাবাদী দেশটির সরকার। হজ পালনে সৌদিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সংশোধিত এই বিধিমালা মেনে চলতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 25 থেকে 31 মে ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়। তবে 23 ও 24 মে অফিস খোলা থাকবে। এছাড়া জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন দেওয়া হয় এই সভায়। নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহার বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার প্রতিও এ সময় জোর দেওয়া হয়। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেন তিনি। এই তালিকার ভিত্তিতেই আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ সময় হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এদিকে মৌলভীবাজারের হাওর অঞ্চলে অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে ক্রমশই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। কৃষি বিভাগের তথ্য মতে অবশিষ্ট ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় 25,000 কৃষক। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 80 কোটি টাকা।
সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওরে শেষ সম্বল বোরো ধান বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ। স্বপ্ন ছিল পুরো বছরের চাহিদা মেটানো আর ঋণের টাকা পরিশোধ করার। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন 25,000 কৃষকের। কৃষক জানায়, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এখনো নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে পচে বাড়ছে ক্ষতির পরিমাণ। এরা তো গরিব মানুষ, কিচ্ছু হয় না। এরা বাগিদান করছে, মালিকানা কিছু হেল্প করে তো কিছু লাভ হইব। বস্তা বস্তা করে ফেলাম আমরা, এবারে সরকারের না দানো। তবে এক সপ্তাহ বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। তবে ফসল গোলায় তোলা নিয়ে শঙ্কা কাটেনি। আমি একটা ধান এক মুঠ ধান আনতে পারছি, এক মুঠ ধান আপনি ও এলাকার মানুষ জিজ্ঞাসা 80 কোটি টাকা ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে বলছে কৃষি বিভাগ। ক্ষতি পোষাতে তালিকা করা হচ্ছে। আমাদের ধান ক্ষতির সম্মুখীন হবে, যে ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 80 থেকে 82 কোটি টাকার মতো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় হাওরে নিমজ্জিত ফসলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,200 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বগুড়াকে নতুন সিটি কর্পোরেশন ঘোষণা সহ 5টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 120তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন গঠিত উপজেলাগুলো হলো বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। প্রায় 1 মাস পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দীপালি বেগমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। তিনি জানান, দীপালি বেগমের পরিবারকে 13 লাখ টাকা দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এমনকি প্রবাসীদের জন্য সরকারের মাধ্যমে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে গত 8 এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন দীপালি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে 35,000 টাকা। বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা এবং সব মিলিয়ে আরো 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। রাঙামাটি ছাত্র দলের নবগঠিত কমিটির রেশ কাটতে না কাটতে এবার জেলা জাতীয়তাবাদী তাঁতি দলে পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবি উঠেছে। জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দলটির সুবিধাবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি জেলা তাঁতি দলের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি জাতীয়তাবাদী তাঁতি দলের নবগঠিত কমিটি জালিয়াতি করে গঠন করা হয়। তাই অবিলম্বে নবগঠিত কমিটি ভেঙে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি তোলেন তারা। এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।